আচ্ছা তিন চারটা প্রশ্ন হোক আপাতত, প্রাইজ আছে কিনা জানি না আমি, যদিও চলো একটা প্রশ্ন করি। অনেকগুলো প্রশ্ন থাকে, রবি ঠাকুরকে নিয়ে তো গবেষণার কোনো শেষ নেই, সুতরাং আমার মতো অধমের সংগৃহীত কিছু প্রশ্ন, চলো দেখা যায়। কেতকী কুশারী, মন দিয়ে শুনতে হবে প্রশ্নগুলো, তাহলে উত্তরগুলো আসবে হয়তো। কেতকী কুশারী ডাইসন ডাইসন ও সুশোভন অধিকারীর লেখা একটি বই। এই বইটিতে রবি ঠাকুর একটি বিশেষ প্রতিবন্ধকতার কথা বলেছেন এবং একটি বিশেষ অসুখের উল্লেখ করেছেন তিনি। আমরা অনেকেই জানি এই অসুখটি খুব কম মানুষের থাকে, এখানে গুটি কয়েক মানুষও নেই মনে হয় যে যার এই অসুখটি থাকতে পারে, কিন্তু রবি ঠাকুরের ছিল। মজার বিষয়, এটা মার্ক জুকারবার্গেরও আছে। আমরা যে ফেসবুক ইউজ করি, তার প্রতিষ্ঠাতা যিনি, তার এই রোগটি আছে। রবি ঠাকুরের এই রোগটি আছে এবং ছিল, এখন তো তিনি নেই, রোগও নেই। আমার বলতে হবে কোন অসুখের কথা তিনি বলেছেন বা কোন প্রতিবন্ধকতার কথা তিনি বলেছেন। কে বলছেন? তবে একটা মজার কথা বলি, মার্ক জুকারবার্গ শুধুমাত্র নীল রং প্রেফার করতেন, মানে নীল রং দেখতে পেতেন, কিন্তু অপরদিকে রবি ঠাকুর আবার লাল রং দেখতে পেতেন না। এইটা হচ্ছে বিষয়, কালার ব্লাইন্ডনেস। ওকে, নেক্সট কোয়েশ্চেন করি। একটু শুনতে হবে, শুনলে তবে মগজ থেকে বেরোবে। রবি ঠাকুরের সাহিত্য কীর্তি অনেকগুলো ইংরেজি অনুবাদ হয়েছে, যেমন গীতাঞ্জলি, দ্য সং অফারিংস, এগুলো থাকে। রবি ঠাকুরের সাহিত্য কীর্তির মধ্যে ইংরেজি অনুবাদের ক্ষেত্রে দুটো কথা বলি, দুটো নাম বলবো। একটা হচ্ছে ফেয়ার ফেস্ট, আর দু নম্বর হচ্ছে দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। একটা কি বললাম? ফেয়ার ফেস্ট, আর একটা দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এই দুই যে বই বা লেখা বা সৃষ্টি, এই দুটি অনুবাদের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে, যা রবি ঠাকুরের আর কোনো সৃষ্টির কাছে সেই বিশেষ ভূমিকা পালন করেনি, বা কোনো সাহিত্যিক এমন নেই যার এই সৃষ্টি বা সৃষ্টকর্ম আছে। কি ফেয়ার ফেস্ট এবং দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইংরেজি অনুবাদটা এমন না, না ইংরেজি অনুবাদ, এই দুটো অনুবাদ। কিন্তু এই দুটো অনুবাদ কেন একই সূত্রে বাঁধা যাবে, এটা রবীন্দ্র সাহিত্য কীর্তির একটা অন্যতম নিদর্শন। কেন বলতে হবে? আমি বললাম গীতাঞ্জলি, তাকে যদি আমরা ইংরেজি অনুবাদ করি দ্য সং অফারিংস, বা দ্য সং অফারিংস কে যদি আমরা বাংলায় অনুবাদ করি, এবার আমাকে বলতে হবে, একজন বললো কি দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, মানে ঘরে বাইরে, আর একটা হচ্ছে গোরা। দুটো একসাথে মিলিত করব আমরা কি করে? সেটা ভুল করেই হোক বা ঠিক করেই হোক, কোনো একটি সাহিত্য কর্মের দরুন এটা এক গাঁথায় মিলিত হয়, কিন্তু পরবর্তীকালে মানুষজন জানতে পারেন যে একটি গোরা এবং একটি ঘরে বাইরে। ফেয়ার ফেস্ট মানে কি? গোরা, আর দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ঘরে বাইরে। তাহলে আমাকে বলতে হবে যে এই দুটোতে যদি ভুল করেও হয়ে থাকে, তাহলে বাংলা সাহিত্য কর্মে কোন ভুলটি ধরা দিয়েছিল এই দুটো অনুবাদের ক্ষেত্রে? দুটোর থিম একই ছিল, মানে ইংরেজদের বিরুদ্ধে না, বল দুটো থিম, বিষয়বস্তু একই নয়, দুটো নাম একই ছিল। কি নাম বলতে হবে? এই যে সৃষ্টি, একটা বললেন গোরা, একটা ঘরে বাইরে, এই দুটো নাম আলাদা আলাদা, কিন্তু কোনো এক কালে ফেয়ার ফেস্ট এবং দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এই দুটো নামটাই একই নামে অনুবাদ করা হয়, সেটা ভুল করেও। দুটোই হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড নামে প্রকাশিত হয়েছে। না, বাংলা সৃষ্টিটা জানতে চাইছি। বাংলা সৃষ্টির চরিত্রের নাম না, ওই দুটোকে একটা বই হিসাবে বললি কি একটা গোরা আর একটা ঘরে বাইরে। উত্তর হচ্ছে গোরা। ঘরে বাইরেটাও চালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেই ভুল যদিও সংশোধিত হয়েছে। পরের প্রশ্ন, মানে পাবলিকেশনের ক্ষেত্রে সমস্যা ছিল। নেক্সট প্রশ্ন,
ইংরেজি ভাষায় রবীন্দ্র চর্চা বিষয়ক একটি অসাধারণ গবেষণা গ্রন্থ হচ্ছে দ্য ফিলোসফি অফ রবীন্দ্র। পরিষ্কার যে স্বনামধন্য ব্যক্তিত্ব বা ভারতীয় ব্যক্তিত্ব, প্রথম বই এটি। তিনি একজন অসাধারণ শিক্ষক ছিলেন, মন দিয়ে শুনতে হবে। সাধারণের কাছে তিনি অবশ্য অন্যভাবে বেশি বিখ্যাত, শিক্ষক বটেই। কি নাম তার? ইংরেজি ভাষায় রবীন্দ্র চর্চা বিষয়ক একটি অসাধারণ গবেষণামূলক গ্রন্থ কি? দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ। তিনি শিক্ষক অবশ্যই, কিন্তু শিক্ষক হলেও আমাদের কাছে তিনি অন্য জগতে সমাদৃত। এবং বলতে খুব খারাপ লাগে, তিনি মনে করেন যে তার যা গবেষণা সেটা অনেক অনেক ক্ষেত্রে নিউজ পেপারে প্রকাশিত হয়েছে যে তিনি নাকি তার ছাত্রের কাছ থেকে সেই গবেষণা অনেকাংশেই চুরি করেছেন। Wait, তিনি আমাদের কাছে অন্য নামে পরিচিত। কি নাম তার? সম্প্রতি নির্বাচন গেল, এ উত্তর আসবে। নির্বাচনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু তিনি শিক্ষকের পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদও। ঠিক বলছি তো? আমি উত্তর বলে হ্যাঁ বলেছো? কি উত্তর? বল। এটা হচ্ছে অমর্ত্য সেন। না, বলবো? হ্যাঁ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আচ্ছা, আমি তো বললাম বললেন তো। এই ফুলটি আমাদের ঘাটির মোড় থেকে শুরু করে বাজার যেতে যদি নদী চত্বর ঘুরে দেখা যায়, অনেকগুলো গাছ দেখা যায়, বেশ হলুদ রঙের ঝুলতে দেখা যায়। এই ফুল যাকে গ্রাম্য ভাষায় আমরা বাঁদরের লাঠি বলে থাকি। রবি ঠাকুর তার একটি অনন্য নামকরণ করেছিলেন। Wait, আমি কেন বলছি, কারণ এই প্রশ্নটা আমি কিছুদিন আগে কয়েকজনকে করেছিলাম। আমাকে বলতে হবে কি ফুল নাম সেই ফুলটি। অমলতাস। অমলতাস। কিশোর কুমার অনেকে চেনেন। সোনাঝুরি, বদললাটি, অমলতাস। একদম রানী আর কি অমলতা। কিশোর কুমারের সঙ্গে কিন্তু রবি ঠাকুরের কোনো সম্পর্ক নেই, অথচ কিশোর কুমার বইয়ের সঙ্গে রবি ঠাকুরের একটি ওতপ্রোত সম্পর্ক আছে। সম্পর্ক মিন্স আমি এটা বলছি না যে কোনো পারিবারিক সম্পর্ক। সম্পর্ক অনেক দিক থেকে হতে পারে, আমার সঙ্গে আপনাদের অনেক সম্পর্ক থাকতে পারে। তেমনি ভাবে কিশোর কুমারের যিনি স্ত্রী ছিলেন, তার সঙ্গে রবি ঠাকুরের কি সম্পর্ক ছিল সেটা বলতে হবে আমাকে। আমি কেন শুধু কিশোর কুমারের স্ত্রীর কথা বললাম, আমি এমন অনেকের নামই বলতে পারি যাদের সঙ্গে রবি ঠাকুরের অনেক অনেক সম্পর্ক আছে। বলতে পারি অমর্ত্য সেনের কথা, কিন্তু অমর্ত্য সেনের কথা আমি বলবো না। আমি শুধু কিশোর কুমারের স্ত্রীর কথা বলবো, যাতে আপনাদের নজরটা ঘুরিয়ে দেওয়া যায়। নামকরণ করেছিলেন কিশোর কুমারের স্ত্রী রুমা গুহ ঠাকুর তার নামকরণ করেছিলেন রবি ঠাকুর। অমর্ত্য সেনের নামকরণ করেছিলেন রবি ঠাকুর। নবনীত দেব সেনের নামকরণ করেছিলেন রবি ঠাকুর। এমন অনেক অনেক বিশাল বিশাল ব্যক্তিত্বের নামকরণ করেছিলেন রবি ঠাকুর। সত্যজিৎ না, না একেবারেই না। সত্যজিৎ রায়ের নামকরণ কোশমিন কালেও রবি ঠাকুর করেননি। পরের প্রশ্ন, রবি ঠাকুর অনেক অনেক জায়গায় ঘুরতে গেছেন, কারণ সোনার চামচ নিয়ে জন্মেছিলেন তিনি। তাকে কোনোদিনও ভাতের জন্য ছুটি পেতে হয়নি, সেই কারণে যা লিখেছে তাই বিখ্যাত হয়েছে। অথচ তিনি সত্যি প্রতিভাধর ছিলেন। তেমনি একটি লেখা তিনি যাত্রাকালে লিখছেন। রবীন্দ্রনাথ তার সমুদ্র যাতে লিখছেন দেশের সৌন্দর্যে এমন একটি দেশ, মুগ্ধ হয়ে তিনি লিখছেন যে সুনীল সাগরে শ্যামল কিনারে দেখেছি পথে যেতে যেতে তুলনাহীনা রে। কোন দেশের সৌন্দর্যে মোহিত হয়ে তিনি লিখেছিলেন তার এই লাইন? আমাকে দেশটার নাম বলতে হবে। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ইজ দ্য রাইট আনসার। জোরে হাততালি হোক না। রবি ঠাকুর, তাকে নিয়ে তো গবেষণার কোনো শেষ নেই, তবে এই প্রশ্নটা করতে হয় সবাইকে। রবি ঠাকুর আগে যা পোশাক পরতেন, এই যে পোশাকটা পরছেন, এহেন পোশাক পরছে, এই যে ছবিটা এঁকেছে কে জানেন? জানেন না? আমাদের দলের একজন শিল্পী দেবাঞ্জনা। ওর জন্য একটা জোরে হাততালি হোক। ভীষণ ভীষণ গুণী একজন শিল্পী, মানুষকে আঁকতে পারে যে তার চোখ কথা বলে বলে আমাদের বিশ্বাস। তেমনই একজন গুণী শিল্পী দেবাঞ্জনা। কেন বলছি এই কথাটা? কারণ রবি ঠাকুর এই ছবিতে যে পোশাক পরে আছেন, সেই পোশাকটা তার বাল্যকালের পোশাক, কৈশোরের পোশাক। যৌবনের পরবর্তী কাল থেকে আমৃত্যু পর্যন্ত তিনি যে পোশাক পরিধান করতেন, তিনি কিন্তু কোনোদিনও পোশাক চেঞ্জ করেননি। করেছেন কি? একই পোশাকে দেখেছি আমরা। এমন বহু বহু ছবি আছে যেখানে আমরা দেখেছি রবি ঠাকুর অন্য পোশাকে
তিনি পোশাক পরে আছেন, যে পোশাকটা, আমার প্রশ্ন হচ্ছে এই পোশাকের ডিজাইনার একজন। মজার প্রশ্ন, তিনি আলখাল্লা জাতীয় পোশাক পরতে ভালোবাসতেন, ঢিলে ঢালা পোশাক পরতে ভালোবাসতেন বলে তাঁরই পরিবারের একজন এই পোশাকের নকশা তৈরি করে দিয়েছিলেন। কে তিনি? না, শুধু আপনি বলবেন এটা হবে, বাকিটা বলতে হবে। ইন্দিরা দেবী। আমি একটা ক্লু দিচ্ছি। না, ইন্দিরা দেবী নয়। ক্লু হ্যাঁ বল, তুই বল। ইনি মানে আমি ইনার একটাই মানে লেখা পড়েছি আর কি, একটা উপন্যাস বলতে গেলে ছোটদের জন্য। আমি তার ইংরেজি নামটা বলতে পারি, অটার বাহাদুর। এটা অনেক কঠিন। অটল বাহাদুরটা মানে অনেকে শুনেছেন, শুনেননি। ঠাকুর পদবীর অবশ্যই গগেন্দ্রনাথ ঠাকুর। না, ভুল বলেছো। ওয়েট, ইয়েস, গগেন্দ্রনাথ আপনি বলছেন গগেন্দ্রনাথ ঠাকুর। গগেন্দ্রনাথ ঠাকুর বলে কোনো সদস্য তার বাড়িতে ছিলেন? গগনেন্দ্রনাথ। গগনেন্দ্রনাথ ঠাকুর, ঠিক কিনা? প্রশ্ন হচ্ছে, আমার নাম বাপন দাস, ইনি কুণাল নন্দ। আমি যদি বলি আমি একজন বিখ্যাত ব্যক্তিত্বের কথা বলছি, এবং বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলছি না, শুধু তার পদবি বলছি, আইডেন্টিফাই দ্য পার্সোনালিটি। রবি ঠাকুরকে নিয়ে কুইজ, রবি ঠাকুর বিষয়ক যে কোনো কুইজ হতে পারে, আমি তার শুধু পদবি বলবো, পার্সোনালিটিকে আইডেন্টিফাই করতে হবে। ওকে? কুশারি। রবীন্দ্রনাথ ঠাকুর। আদি পদবী শুধু দুজন বললে তো হবে না, এই কুইজ সবার জন্য। কুশারি, রবি ঠাকুরের আদি পদবী যেটা ছিল কুশারি, তার পরবর্তীকালে। আচ্ছা, বলতে হবে শ্রীমতী মধ্যমা, শ্রীমতী কনিষ্ঠা, আন্নাকালী পাকরাশি। এই তিনজন ব্যক্তিত্বকে আমরা কি নামে চিনি? শ্রীমতী মধ্যমা, শ্রীমতী কনিষ্ঠা, আন্নাকালী পাকরাশি, বাণী বিনোদ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম। ছদ্মনাম না? 12টি ছদ্মনাম, তার মধ্যে এই তিনটে। বাণী বিনোদ বন্দ্যোপাধ্যায় বললে চলে আসবে তার নাম। এইবার প্রশ্ন হচ্ছে, রবি ঠাকুর তো ভৃত্যের সান্নিধ্যে মানুষ, শ্যাম। এইবার ঠাকুর বাড়িতে অনেক অনেক কি হতো, যে বা যারা অনেক অভিযোগ করতো তো অনেক কিছু, যে রবি ঠাকুর হয়তো অনেক বেশি এগিয়ে গেছে, আমি কেন পিছিয়ে, হতেই পারে। বা গগনেন্দ্রনাথ ঠাকুরের যদি কোনো অভিযোগ থাকে, সে অভিযোগও তিনি দাখিল করতে পারতেন, বা রবি ঠাকুরের যদি কোনো অভিযোগ থাকতো তিনিও সেটাও দাখিল করতে পারতেন। আমার প্রশ্ন এখানে, এক্স্যাক্টলি রবি ঠাকুরের পরিবারে ঠাকুর বাড়িতে অভিযোগ লেখার জন্য একটি খাতা বহাল থাকতো। আমার প্রশ্ন হচ্ছে, সেই খাতাটির একটি বিশেষ নাম আছে। এত কঠিন করে ভাবার কিছু নেই। যেমন আমরা হাল খাতায় খেরোর খাতা বের করি, তেমনি এই খাতাটিরও একটি বিশেষ নাম আছে। কি নাম সেই খাতার? সুস্মিতা বলবে। হ্যাঁ, আন্টি বলবে। হ্যাঁ প্লিজ বলুন। এত কঠিন করে ভাবার কিছু নেই। রবি ঠাকুরের সৃষ্টি কঠিন হতে পারে, তিনি ভীষণ সহজ মানুষ একজন। বলুন। বাড়ির খাতা তাই না। পারিবারিক খাতা। ইয়েস, ইট ইজ পারিবারিক খাতা। এটা জোরে হাততালি হয় তার জন্য। দেখবেন রবি ঠাকুর তো অনেক কিছুরই নামকরণ করেন। এইবার রবি ঠাকুরের স্ত্রীর নাম কি জানতে চাই? মৃণালিনী দেবী। মৃণালিনী দেবী যখন শান্তিনিকেতনে ঘুরতে আসেন, এই শান্তিনিকেতনে ঘুরতে আসার পর বেশ কিছু বাগান বাড়ি তার ভীষণ ভালো লাগে। এইবার বাগান বাড়ি বিভিন্ন বিভিন্ন নাম থাকে মানুষের, তিনি এই জোনটার নাম আলাদা দিতে পারেন, তিনি আলাদা জোনটার নাম আলাদা, এই যে পরিসরটা, এটা একটা আলাদা নাম আমি দিতে পারি। তেমনি শান্তিনিকেতনের যে কোনো জায়গাকে রবি ঠাকুর একটি বিশেষ নামে নামাঙ্কিত করেছিলেন, শুধুমাত্র মৃণালিনী দেবীর জন্য। যে যদি এক্স নামক একটি জায়গায় সেই বাগান থাকতে পারে, তাহলে এটাও আমার জন্য এক্স, এটা তোমার জন্য এক্স, এটাই সেই বাগান। তার নামকরণ করেছিলেন রবি ঠাকুর শুধুমাত্র মৃণালিনী দেবীর জন্য। বাগানের নাম কি? আমি বাগানটা একটু ডিফাইন করে দিলাম, যাতে এক্স নামক জায়গা, এক্সটা কোথায় সেটা বলছি না। এক্সট্রা কি কাল্পনিক? না, কাল্পনিক না, আমরা মানি। আচ্ছা, পুনানন্দ হয়তো মানেন না, কিন্তু আমরা মানি। স্বর্গ মর্ত পাতাল আমরা মানি, আচ্ছা। ইনি মানেন না হয়তো। তেমনি ভাবে এইবার বলতে হবে বাগানটির কি নাম। বল। ইডেন গার্ডেন। না, এত কঠিন করে ভাববো না আমি, স্বর্গ তো বলেই দিয়েছি। বলো। স্বর্গোদ্যান। না, কে বলছেন? ইয়েস, ইট ইজ
নন্দনকাননে জোরে হাততালি হবে তার জন্য। রবি ঠাকুরের সৃষ্টি কঠিন হতে পারে, কিন্তু তিনি কঠিন নন একেবারে। তিনি ভীষণ ভীষণ সোজা মানুষ। তাকে নিয়ে যারা গবেষণা করেন তারা জানেন যে তিনি কতটা সহজ এবং সত্য। নেক্সট কোয়েশ্চেন করি একটা করি। রবি ঠাকুর একটি বিশেষ একটা কথা বলি। রবি ঠাকুরের অনেকগুলো গুণের মধ্যে থেকে একটি বিশেষ গুণ হচ্ছে তিনি তো লিখতে পারেন, তিনি কবিতা লেখেন, গান লেখেন, সবকিছুই করেন, XYZ প্রচুর কিছু করে ফেলছেন জীবনে, যা লিখেছেন তাই বিখ্যাত হয়ে গেছে। কিন্তু প্রশ্ন আলাদা। প্রশ্ন হচ্ছে ভুলে গেলাম, মাথা থেকে বেরিয়ে গেল, যদি মনে পড়ে বলছি। হ্যাঁ, মনে পড়ে গেছে। তিনি একটা জিনিস বেশ গুছিয়ে করতে পারতেন, যেটা তাকে নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন যে তিনি নাকি প্ল্যানচেট ভালো করতে পারতেন। ঠিক কিনা? তিনি নাকি দারুণ প্ল্যানচেট করতে। প্ল্যানচেট জানেন তো সবাই, কম বেশি সবাই জানেন প্ল্যানচেট। যারা জানেন না আলাদা বিষয়, অন্য মানুষকে ডেকে আনা। কিন্তু মজার প্রশ্ন হচ্ছে রবি ঠাকুর স্বয়ং, রবি ঠাকুরকেও প্ল্যানচেটের মাধ্যমে ডেকে আনা হয়েছিল। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে রবি ঠাকুর নিজে প্ল্যানচেটের মাধ্যমে কাকে ডেকে আনার চেষ্টা করতেন। আমি এটা বলছি না যে পেট বাণীবহ চক্রজাল এসব বলছি না, যন্ত্রের নাম বলছি না, যে প্ল্যানচেট নামক যন্ত্রটার নাম কি। এটার জন্য মেঘের আমার উপর একটা বিশাল বড় অভিযোগ আছে যে রবি ঠাকুর যে প্ল্যানচেট করতেন সেই প্ল্যানচেট যন্ত্রটার একটা নাম ছিল, তার নাম হচ্ছে পেট বাণীবহ চক্রজাল। বিশাল কঠিন নাম একটা। বলছে এটা কি কুইজের কোনো কোশ্চেন হতে পারে? এবছর ছিল রবি কুইজে, এবছর ছিল একজনই নামিয়েছে 10টা টিমের মধ্যে। এরপর বলতে হবে যে রবি ঠাকুরকেও প্ল্যানচেটের মাধ্যমে আনা হয়েছিল, কিন্তু রবি ঠাকুর নিজে কাকে প্ল্যানচেটের মাধ্যমে আনার ব্যবস্থা করেছিলেন? তিনি তো নিজে একজন দক্ষ প্ল্যানচেটের। ক্লু বলবো, তার সঙ্গে কোনো ক্লু নেই। বল। শিওর? Yes, it is. কাদম্বরী দেবীকে তিনি ডেকে আনার চেষ্টা করেছিলেন প্ল্যানচেটের মাধ্যমে। কি বল? ওকে, আরে তুই ঘামছিস কেন ওখানে? চল আরেকটা প্রশ্ন করি। এখানে ফ্যান চল দেখ, এখানে ফ্যান চালিয়ে দিয়েছে। আচ্ছা ফ্যানের হাওয়া পাচ্ছি? হাওয়া পাচ্ছি, ফ্যানের হাওয়াটা ফ্যানটা এই ফ্যানটা সব থেকে ভালো ফ্যান বলে। হ্যাঁ শোন, তোমাদের এই মিলন বসন্ত দিলেন কবি বসন্ত গান আনি। আমি তো কবিতা বলতে পারি না, শুধু লাইনগুলোই পড়ছি শুধুমাত্র। সুন্দর প্রেম সাজু আনন্দে পড়ুক দলাই সুরের মালাখানি। রবি ঠাকুর লিখছেন এটা। কবিগুরুর এই ছোট্ট কবিতাটি একজন বিখ্যাত মানুষের বিবাহ উপলক্ষে তিনি লিখেছিলেন। সাল বলে দিই 1920, 27 ফেব্রুয়ারি। আমার প্রশ্ন হচ্ছে কাদের বিয়ে বা কার বিয়ে বলতে হবে। কার বিয়ে কেন বলছি? একজনকেই চিনি, আর যদি কাদের বিয়ে যদি চিনতে পারি তো খুব ভালো, আর না হলে কার বিয়ে বললেও চলবে। কত কত সালটা? 1920, 27 ফেব্রুয়ারি। চিত্তরঞ্জন দাস দর্শন দিদি না, বিজ্ঞানী। ও আচ্ছা, ও বলেছি। Wait, প্রশান্ত কে বলছে? হ্যাঁ উনি শুধু গান গান নাই, চর্চাও করেন। প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এবং আর এর নাম কি? স্ত্রীর নাম কি? রানী 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 শুধু রানী? রানী মহালনবিশ। নির্মলা রানী মহলানবিশ। রানী নাম রানী আমি জেনে শুধু এই নামে, নির্মলা রানী মহলানবিশ। দারুণ, ফ্যান্টাস্টিক, জোরে হাত তালি হোক। অসাধারণ। এইবার প্রশ্ন হচ্ছে রবি ঠাকুর অনেক অনেক বিজ্ঞাপন করেছিলেন, তার মতো বিজ্ঞাপনের ট্যাগলাইন লিখতে পারতেন। আমি জানি না আমার জীবদ্দশায় আমি শুনবো কিনা। এখনো পর্যন্ত কুইজের জগতে আমি যতটুকু জানি, যতটুকু আমার মাথায় ধারণ করতে পারি, এমন কোনো মানুষকে আমি দেখিনি এত সুন্দর সুন্দর বিজ্ঞাপনের ট্যাগলাইন লিখতে। তিনি অসাধারণতার সঙ্গে বিজ্ঞাপনের ট্যাগলাইন লিখতেন। জাস্ট মন দিয়ে শুনতে হবে। তিনি একটি বিখ্যাত তেল কোম্পানির বিজ্ঞাপন দিতেন, অনেক কোম্পানির বিজ্ঞাপন তিনি দিতেন। আমি আচ্ছা এই তেল কোম্পানিটা বাদ দিই, পরে আসছি। তিনি একটি কালী কোম্পানি বিজ্ঞাপন দিতেন, এবং সেই কালী কোম্পানি বিজ্ঞাপন দিতে গিয়ে তিনি লিখতেন ট্যাগলাইনে, এ প্রশ্ন অনেকের জানা থাকতে পারে, আবার অনেকের জানা নাও থাকতে পারে, যাদের জানা নেই তাদের জন্য।
তিনি লিখতেন যে এই কালিমা কাজলের থেকেও কালো। কি বললাম? এই কালিমা কাজলের থেকেও কালো। কাজল তো গাঢ় কালো। কোন কোম্পানি? কেন বলছেন? সুলেখা তো অনেকে নাম শুনেছেন, কিন্তু ওই মুহূর্তে সুলেখা কালীর বিজ্ঞাপনেও যে তিনি দিতে পারতেন সেটা কিন্তু জানতেন না। একটি বিশেষ মাথায় মাখার জন্য তিনি তেলের বিজ্ঞাপন দিতেন একটা সময়। সে তেলটার নাম বলতে হবে। যে তেলের বিজ্ঞাপনের ট্যাগলাইন তিনি দিয়েছিলেন দিলখুশ, অথচ মাথায় মাখতেন। কি বললাম? তেলটা মাথায় মাখবে, কিন্তু তার জন্য ট্যাগলাইন দিয়েছিলেন দিলখুশ, প্রাণের আরাম। মগজে কি তেল মাখতে, মানে সেই তেলটার নাম বলতে হবে, যে তেলটা বিজ্ঞাপনে ট্যাগলাইন লিখেছিলেন স্বয়ং রবি ঠাকুর, দিলখুশ। না না, বলো। অনেক না, কেউ কার্পিন নয়, কেউ কার্পিন অনেক পরে এসছে, কেউ কার্পিন অনেক পরে এসছে। বলুন বলুন বলুন। না, ক্যান্সারাইটি নয়। আপনি ক্যান্সারাইটি বলছেন ঠিক আছে, ক্যান্সারাইটিটা শুনে যদি কেউ ধরতে পারিস ধর। না, অনেক কঠিন, খুব কমন একটা নাম, অনেকেই শুনেছেন, যোগজিৎ বাবু হয়তো শুনবেন, আমি জানি না আপনি শুনেছেন কিনা, আমি বলি উত্তরটা। গুন্তলিন তেল। গুন্তলিন তেল, যার ট্যাগলাইন শুনেছেন তো? গুন্তলিন তেলের ট্যাগলাইন তিনি দিয়েছিলেন দিলখুশ। একটা মজার বিষয় না? মাথায় মাখছে অথচ প্রাণের আরাম, গুন্তলিন তেল। তিনি লিখেছেন এটা রবি ঠাকুর। রবি ঠাকুরকে আরেকটা প্রশ্ন আসছিল, ভুলে গেছি আমি এই মুহূর্তে। আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, শেষ করি। হ্যাঁ, আরেকটা কোশ্চেন, আরেকটা। আর গাইবো না, আর ভালো লাগছে না। খুব রাফ এন্ড টাফ তো এই বিষয়টা, সুতরাং এটার জন্য অনেক সময় দিতে হয়, কারণ অনেকগুলো প্রশ্ন মাথায়। হ্যাঁ, একটা দেখে বলি অন্তত। আচ্ছা, এই ফাঁকে আমি একটা ঘোষণা করি। বাপন তো কুইজের জগতের একজন বিখ্যাত মানুষ। ওর ইতিমধ্যে একটা বই আছে, কুইজ ও ব্যঞ্জন, যেটা মানে প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে, দ্বিতীয় সংস্করণ শেষের পথে। ওর আবার নতুন কুইজের বই আসছে, এবং এবার হচ্ছে ডবল ধামাকা, মানে একসঙ্গে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একসঙ্গে। কি নামটা? ইতিবৃত্ত 101, 50টা 50 হচ্ছে না বই আছে, এখনো যন্ত্রস্থ, এখনো প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে আবার আমাদের নাট্য উৎসবটা ভালো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমাদের নাট্য উৎসবের খবর বলি। আমাদের 29, 30, 31 3 দিন আমাদের নাট্যোৎসব হচ্ছে। এবার আমাদের হলদিয়া নাট্যোৎসব বেশ কিছুদিন ধরেই হচ্ছে। এবারে জাতীয় নাট্যোৎসব, বাইরের থেকে দুটো দল আসছে, বাইরের মানে পশ্চিমবঙ্গের বাইরের থেকে দুটো দল আসছে। জম্মু কাশ্মীর থেকে যে দলটি আসছে, যিনি অভিনয় করবেন 29 তারিখ, ফার্স্ট শো, লাকিজি গুপ্তা। উনি সারা ভারতবর্ষে এই নাটকটা, যে নাটকটা করবেন সেই নাটকের নাম মা মুঝে টেগোর বানাবে। এই নাটকটা 18,030টা শো হয়ে গেছে ইতিমধ্যে, আরও কতগুলো শোয়ের পোস্টার দেখলাম হচ্ছে, আরও কিছু হয়ে যাবে ইতিমধ্যে। এইটা ফার্স্ট শো আছে। এছাড়াও প্রথম দিন হাওড়া বেদুইনের একটি নাটক আছে, তারকা, এবং মেদিনীপুরের তরুণ থিয়েটারের নাটক আছে আত্মহত্যা মহাপাপ। দ্বিতীয় দিনের শুরুর নাটক, মানে রবীন্দ্রনাথ আমাদেরকে জড়িয়ে রেখেছেন, শুরুর নাটক পোস্টমাস্টার, রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প, সেখান থেকে পোস্টমাস্টার। ওটা থিয়েটার সাইন কলকাতা, ওরা হিন্দিতে করবে নাটকটা, এবং নাটকটা করবে একটি অন্তরঙ্গ থিয়েটার। এই মেঝেতে বসে করবে ওরা, আর সামনের দুসারি দর্শক বসবেন, দুসারি, আর দুসারি দর্শক চেয়ারে। আমাদের অফিসার্স ক্লাবে এই টোটাল নাট্যোৎসবটা হচ্ছে। অফিসার্স ক্লাবে যে ডাইনিং হলে দ্বিতীয় দিনের প্রথম নাটকটা ওখানে হবে। তারপরে আছে পাঁশকুড়া বিবর্ণ প্রেক্ষাপটের আদাব, এবং তৃতীয় নাটক হচ্ছে আসাম থেকে আসছে, জোরহাট আসাম থেকে আসছে, রূপজ্যোতি মহান্তর নাটক, মূর্ছনা কলাকেন্দ্রের নাটক অঙ্গার। ওরা অঙ্গার বলে, আমাদের যে অঙ্গার যেটা সেইটাই আর কি দিদে না। আর তৃতীয় দিনের আর এই সব নাটকের মাঝখানে আমাদের পরিচিত কিছু শিল্পীরা গান, নাচ এটা পরিবেশন করবে।
আচ্ছা ওই যে নাটকগুলো হবে যে জোরহাট আসামের থেকে তাহলে ও কি আসামি ভাষায় হ্যাঁ, নাটক হ্যাঁ হবে? অসমিয়া নাটক ওটা অসমিয়া আর দুটো হিন্দি নাটক। আমি যে প্রথম দিন দ্বিতীয় দিনে প্রথম দুটো নাটক হিন্দি এবং অসমিয়া নাটক হবে আসামের নাটক। আর দ্বিতীয় দিনের আরেকটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে যে দ্বিতীয় দিন 30 তারিখ শনিবার দুপুর 2টো থেকে শুরু হচ্ছে আবৃত্তি উৎসব। হলদিয়া থেকে মহিষা দল প্রায় 9খানা আমাদের নিজেদের দল নিয়ে আজকে যে বাচ্চারা পরিবেশন করলো তাদেরকে নিয়ে 9খানা সমবেত আবৃত্তির দলকে নিয়ে আবৃত্তি উৎসব হবে দুপুর 2টো থেকে, ওখানেই হবে। এবং তারপরে একটা ছোট্ট সেমিনার এবং তারপরে আমাদের নাটক হবে দ্বিতীয় দিন। আর তৃতীয় দিনের শুরু হবে, শুরুতে গান শোনাবে চরণ ব্যান্ড। আর তারপরে আছে আমাদের খুব মানে যে নাটকটা এখন আমরা করছি ভগিনী সেনা। ভগিনী সেনা একটু বড় করে হচ্ছে, এতদিন 1 ঘন্টা নাটক ছিল, এবারে মনে হয় 1 ঘন্টা 15 মিনিটের নাটক হবে নাটকটা। ভগিনী সেনা এই প্রথম হলদিয়াতে হচ্ছে, হলদিয়া কাউন্সিলে প্রথম হচ্ছে। আমরা বাইরে কলকাতায়, খড়গপুর, নন্দীগ্রাম এদিকে চারদিকে, বাগনান এসব চারিদিকে করে এসেছি। অনেক শোই হয়ে গেছে, প্রায় 10টার বেশি শো হয়ে গেছে ভগিনী সেনা। এইটা হবে। আর তারপরে ওই দিনের শেষ নাটক, আমাদের উৎসবের শেষ নাটক চাকদহ নাট্যজনের রজত জয়ন্তী। মুখ্য ভূমিকায় থাকছে কমল পাল, বিখ্যাত কমল চট্টোপাধ্যায়, বিখ্যাত অভিনেতা, এবং তার সঙ্গে থাকছে নন্দিনী ভৌমিক, যিনি মহিলা পুরোহিত। নন্দিনী ভৌমিক জানেন, মহিলা পুরোহিতের কাজ করেন, তিনি আমাদের নাট্যকর্মীও বটে। তাদের রজত জয়ন্তী। এই আমাদের নাট্য উৎসব প্রবেশ অবাধ, নিজে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসুন নাটক দেখতে। আইএসসি অফিসার ক্লাবে। আচ্ছা, আর দুটো প্রশ্ন করি, অনেকগুলো প্রশ্ন আছে আপাতত। আইএসপি অফিসার্স ক্লাবে আমাদের নাট্যোৎসব, শুধু নাট্যোৎসব নয়, আর কিছু না। জাতীয় নাট্যোৎসব, ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল অর্গানাইজড বাই সংসপ্ত হলদিয়া। আচ্ছা, এতগুলো প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা একটু মন দিয়ে শুনুন। যার থেকে আসবে বাকি উপহারটা পরে ঘোষণা করব, শুনুন মন দিয়ে। 1924 সাল নাগাদ রবি ঠাকুর যখন জাপান ভ্রমণ করে এবং সেখানে একটি চা চক্রে তার বন্ধুত্ব হয়, মন দিয়ে শুনবেন। সেখানকার একটি চা চক্রে, জাপানে ভ্রমণ করছেন 1924 সাল, সেখানকার একটি চা চক্রে তার বন্ধুত্ব হয় সুসুম তালবেশ্বর, ক্লিয়ার? সুসুম নামের একজন ভদ্রলোকের সঙ্গে। জাপান থেকে ফিরে এসে তিনি শান্তিনিকেতনে ওই জাপানি বন্ধুর নামেই একটি চা চক্র খোলেন, যার নাম দেন সুষম চা চক্র। পরিষ্কার? প্রত্যহ বিকেলে এই চা চক্রে জমায়েত হতো তার প্রিয় কিছু বন্ধু এবং কিছু শিষ্যের। এমনকি রবি ঠাকুর ওই দলেরও একটি নামকরণও করেন, যেটি কিনা দুটি বিশেষ শব্দ বিশিষ্ট একটি পাখির নামে। মন দিয়ে শুনতে হবে, দুটি শব্দ বিশিষ্ট একটি পাখির নামে। আমি শুধু দলটার নাম জানতে চাইছি, উত্তর কি? দুটি শব্দ বিশিষ্ট, দুটি শব্দ বলছি বারবার, দুটি শব্দ বিশিষ্ট একটি পাখির নামের তার দলটির নাম কি? নাম সেই দল, পাখির নাম আলে দলের নাম আসবে। এবং সব থেকে মজার বিষয়, আমাদের সংসপ্ত হলদিয়ার যিনি পুরোধা ব্যক্তিত্ব, যুগজিৎ বাবুর লেখা একটি নাটক রাত ভেঙে হবে ভোর, সেই নাটকে এই দলটির নাম একটু অপভ্রংশ করে লেখা আছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে লেখা আছে। যদি হ্যাঁ ঠিক আছে, যদি সঠিক হয় তবে, আমি আবারও বলছি, যদি সঠিক হয় তবে দুটি শব্দ বিশিষ্ট দলের নাম এবং পাখির নামে। একটা পাখির নাম আর একটা দলের নাম না, দুটোই পাখি। হ্যাঁ না, একটাই পাখির নাম। পাখির নাম একটা, দলটা দুটো শব্দ বিশিষ্ট। বলবো আপনাকে বারে বারে ফিরে আনা যায় প্রশ্নের মাধ্যমে। যতদিন থাকবো চেষ্টা করবো আপনাকে টিকিয়ে রাখার। বলুন উত্তর কি? জানি না। আপনি বলছেন চাতক চক্র। চাতক একটা বাকি, যদিও কিন্তু মনে পড়ছে, এসো চাষ গৃহ চঞ্চল, চলো চাতক দল, চলো 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 হে। না, উত্তর ঠিক নয়। উনি বলছেন চাতক চক্র না, কিন্তু চাতক সঠিক, যেহেতু পাখির নামে। কি বলবেন? একটি শব্দ চলে এসছে, আর একটা শব্দ
না চাতক পিয়াসী। না, চাতকের আগে, ও আচ্ছা। চাতকের আগে বলছি। রবি ঠাকুর মানে একটু বিকৃত নামজন থাকবেই, অসুবিধে নেই, কিন্তু তিনি যা লিখবেন সেটাই সঠিক। চতুর্জাতক না না, ড্যাশ হাইফেন চাতক। এবার একটা ক্লু দিই, আমি কি বললাম? ড্যাশ হাইফেন চাতক। চাতক কি কি জন্য হাত নির্দেশ করে? এত ক্লু এখানে লেখা নেই, শুধু এটা বলছি। কি বললাম? বৃষ্টির জলের জন্য হাত নির্দেশ করে তো, কিন্তু এখানে বৃষ্টির জলের তো কোনো সম্পর্ক নেই। এইবার উত্তর বলুন। বৃষ্টি Come on. Yes, it is. চা চাতক is the right answer. চা চাতক। পুরস্কার কি? ইনি তখন, পুরস্কার হচ্ছে আমার ইতিবৃত্ত 101 এর প্রথম সংস্করণের প্রথমটি কোন? আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নটা করো দেখি। আরো দ্বিতীয়টা। চা চাতক। ভেরি ইন্টারেস্টিং না? কারণ এটা রবি ঠাকুর বলেই সম্ভব, ঠিক কি না? কারণ না হলে এই যে আমরা বৃষ্টি জলের কথা বলছি, কিন্তু এখানে তো বৃষ্টি জলের কোনো সম্পর্ক নেই, চা বলা আছে, যার জন্য হাত নির্দেশ করবে চাতকটা, ওই জন্য চা চাতক দাও। পরিষ্কার? পরের প্রশ্ন, বাকি রবি ঠাকুরের জন্য প্রশ্ন, আমি করলেই পালনার উপায় নেই। নেক্সট প্রশ্ন, মন দিয়ে শুনতে হবে কিন্তু। বাপন এটা করে শেষ করো, Finish. রাত হয়ে গেছে। 1876 সাল, মন দিয়ে শুনতে হবে। 1876 সাল, 15 বছর বয়সের কিশোর রবি তখন, তিনি তখন মাতৃহারা হন, সবাই জানি, এটা নিয়ে কোনো ইনফরমেশন কিছু নেই। তিনি তখন শিলাইদহতে, সে সময় কলকাতা থেকে ডাকযোগে তার কাছে একটি বিশেষ ঔষধ পাঠানো হয়। মন দিয়ে শুনতে হবে, ডাকযোগে তার কাছে একটি বিশেষ ঔষধ পাঠানো হয় অগ্রহায়ণ মাসে। তিনি যে ঔষধ পাঠানো হয় ডাকযোগে, এবং ক্যাশ বুকে লেখা রয়েছে, কি লেখা রয়েছে? যেটা লেখা রয়েছে, যে শব্দটি লেখা রয়েছে, সেটা যদি কেউ পাঠ করে তাহলে শিউরে উঠতে হয়। সেটা রবি ঠাকুর লিখছেন। কারণ এখনকার যে জেনারেশন বা এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা আমি অবলীলায় আজকে রবি ঠাকুরের কুইজে বলে দিতেই পারি, এই শব্দটা বলে দিতেই পারি, কিন্তু তৎকালীন এই শব্দটা পড়তে গেলেও একটু শিউরে উঠতে হতো, ক্যাশ বুকে যে শব্দটা লেখা ছিল। এইবার কি, সেখান থেকে জানা যায় যে রবি ঠাকুরের জন্য বা রবি বাবুর জন্য এক্স ক্রয়ের, এক্স মানে যেটা পাঠানো হয়েছে, এক্স ক্রয়ের অর্থের উল্লেখ আছে। কি বললাম? এক্স ক্রয় মানে কেনার জন্য অর্থের উল্লেখ আছে, মন দিয়ে শুনতে হবে। তবে সে সময় কবির জন্য অসংখ্য পরিমাণে এক্স কেনা হয়েছিল। মজার বিষয়, হ্যাঁ ওষুধটা কেনা হয়েছে। কি ওষুধ সেটা পরে বলছি, ওটা ওষুধই তো, আমার জানা দরকার নেই, নাকি মেডিকেলে জানার দরকার নেই। শোনো, কেনা হয়েছিল বলে জানা যায়, এবং সেগুলো কি উদ্দেশ্যে কেনা হয়েছিল এখনো অব্দি যারা গবেষণা করছেন রবি ঠাকুরকে নিয়ে, তার তল খুঁজে পাননি, এবং তৎকালীন ক্যাশ বুকেও লেখা ছিল না। পরিষ্কার? এবার কি, তবে ধারণা করা হয় যে ওষুধ হিসেবে ব্যবহার করার জন্যই নাকি এক্স কেনা হয়েছিল। পরিষ্কার? এতদূর পর্যন্ত পরিষ্কার? ওকে, নেক্সট প্রশ্ন কি, মানে প্রশ্নটা আসলে কি, যে সেকালে মানে তৎকালীন এক্স নাকি স্নায়ুবিক রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হতো। স্নায়ুবিক মানে স্নায়ু সংক্রান্ত, নার্ভ রিলেটেড কোনো যদি যন্ত্রণা বা প্রদাহ হতো, তার উপশম সংক্রান্ত কোনো ঔষধ কেনার জন্য এটি ব্যবহার করা হতো। আমার প্রশ্ন হচ্ছে, এক্স বলতে কি বোঝানো হয়েছে? মানে শব্দটি সেই সময় একটু অশ্লীলতার চোখে দেখা হতো। পাগলের মতো না, বলছি, এটা লাস্ট প্রশ্ন। না, ওষুধটা কি সেই সময় অশ্লীলতার চোখে দেখা হতো? না, একেবারেই না। অশ্লীলতার, ওয়েট, যদি অশ্লীলতার চোখে দেখা হতো তাহলে মাইকেল মধুসূদন দত্ত আসতো না, তার নাম আসতো না। আমি কেন মাইকেল মধুসূদন দত্তের নাম কথা বলছি, অন্য প্রসঙ্গে বলছি বিষয়টা। আফিম? তখন স্নায়বিক বলার আগে পর্যন্ত কুইনাইন ভাবছি। আফিম? না না তাহলে মদ? না, ব্র্যান্ডি, মোটামুটি মাইকেল মধুসূদন একটু লাগিয়ে মাইকেল বলো। মাদক দ্রব্য ছাড়া কি হবে? বলতে হবে। ওকে প্রপারটা বলতে হবে। খগেন্দ্রনাথ যেমন নয় তেমনি মদও নয়।
এ মত নয় যদিও, কিন্তু আবার সুরা not the correct answer. মারিয়া Joe is the right answer. Beer. যদিও কম অ্যালকোহল থাকে কিন্তু স্নায়বিক রোগের উপশমের জন্য। অনেক ধন্যবাদ সকলকে। আমরা শেষ করছি আজকে রবীন্দ্রিক সন্ধ্যা এবং রবীন্দ্রিক অনুষ্ঠান। আবারও দেখা হবে পরের বছর। মায়ের গান। আমি কিন্তু এক মিনিট একটা জিনিস আর গান গাওয়ার ইচ্ছা নেই রে। আমি কিন্তু সে শেষ করি। বাজাবি? আচ্ছা চলুন আমরা উদ্বোধনী সঙ্গীত যাকে দিয়ে শুরু করেছি আমরা আজকের শেষ সঙ্গীত তাকে দিয়ে শেষ করি এবং রবীন্দ্রিক সন্ধ্যা আমরা তাকে দিয়ে শেষ করবো সমাপনের মধ্যে। অসংখ্য ধন্যবাদ বাপনকে একটা দারুণ কুইজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের শেষ সঙ্গী সবাইকে